দীর্ঘ টালবাহানার পর বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন শালিমারবাগের কেন্দ্র থেকে নির্বাচিত রেখা গুপ্তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টায় ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নিয়েছেন। 50 বছর বয়সী রেখা গুপ্তা আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হলেন। এর মধ্য দিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের 10 বছরের শাসনের অবসান ঘটল। রাজনীতিতে রেখা গুপ্তার উত্থান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দিল্লি বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং 2007 সালে উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ দিল্লি পৌর সংস্থার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এনডিটিভি জানিয়েছে, বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। আবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথমবার বিধায়ক হলেন তিনি, আর বিধায়ক থেকে সরাসরি হয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য যে, নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। ঘটনাচক্রে 1998 সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী নেত্রী সুষমা স্বরাজ। এর আগে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ সংসদীয় বোর্ডের বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের দল কিছুই জানায়নি। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং ওম প্রকাশ ধনখড়ের নাম ঘোষিত হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কের সামনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক। 27 বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যের 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 48টি আসনে। অন্যদিকে টানা 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেয়েছে মাত্র 22টি আসন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনুষ্ঠানিকভাবে রেখা গুপ্তাকে জয়ের ঘোষণা দিয়েছে দিল্লি বিজেপি। বিজেপির পোস্টে বলা হয়েছে, বিধানসভার দলনেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা আশাবাদী আপনার নেতৃত্বে রাজ্য আরও উন্নতির পথে এগিয়ে যাবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে দিল্লি বিজেপি বিধানসভার দলনেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেন, আমি নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য অনুযায়ী দিল্লিকে বিশ্বের অন্যতম সেরা রাজধানী হিসেবে গড়ে তুলতে আপনি কাজ করবেন। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনা করছেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই এ ধরনের প্রস্তাব প্রকাশ্যে বিশ্ব নেতাদের নিয়ে আসছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সায় দিয়েছেন দখলদার ইসরায়েল, কিন্তু আরব বিশ্ব ক্ষুব্ধ। এর পাশাপাশি এবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যে কোনো আহ্বান প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। বুধবার পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহের কেন্দ্রীয় কমিটির এক সভার উদ্বোধনী ভাষণের সময় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট আব্বাস শনিবার আদ্দিস আবাবায় শেষ হওয়া আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে তিনি ফিলিস্তিনি জনগণকে স্থানচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়, গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম সহ কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না। এছাড়াও মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সংকটের যে কোনো রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা ও আরব শান্তি উদ্যোগ মেনে চলার গুরুত্বের উপর জোর দেন।
উল্লেখ্য যে 2002 সালে বৈরুতে আরব লীগ শীর্ষ সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগে 1967 সালের সীমানার মধ্যে একটি স্বীকৃত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং সম্পর্ক স্বাভাবিক করবে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের দেয়া বিবৃতিকে আব্বাস স্বাগত জানান। এ বিবৃতিতে তিনি ফিলিস্তিনি জনগণকে স্থানচ্যুত করার যে কোনো প্রচেষ্টার প্রতি তার দেশের দৃঢ় প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন যে গাজার পুনর্গঠনকে অবশ্যই সার্বিক শান্তির দিকে নিয়ে যাওয়ার পথের সাথে যুক্ত করতে হবে। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। ফাতাহর কেন্দ্রীয় কমিটি গাজা উপত্যকা বা অধিকৃত ফিলিস্তিনি ভূমির যে কোনো অংশ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সকল আহ্বান প্রত্যাখ্যান করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক জোর দিয়ে বলা হয়েছে, আরব এবং আন্তর্জাতিক সংগঠনগুলো এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন এবং বৈধতার লঙ্ঘন বলে মনে করে। তাদের স্পষ্ট বিরোধিতার কারণে এই ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কমিটি জর্ডান, মিশর, সৌদি আরব এবং অন্যান্য আরব দেশগুলোর অবস্থানের প্রশংসা করেছে। পাশাপাশি যারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বা তাদের বৈধ অধিকার ক্ষুণ্ণ করার প্রচেষ্টা করে তাদের নিন্দা জানিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। টানা 15 মাসের যুদ্ধে গাজা উপত্যকার সিংহভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল, কিন্তু হামাসকে নির্মূলের তাদের লক্ষ্য এখনও পূরণ করতে পারেনি। যুদ্ধকালীন সময়ে হামাসকে সহযোগিতাকারীর ভূমিকায় অত্যন্ত সক্রিয় দেখা গেছে ইরানকে। দেশটি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নেতানিয়াহুকে মারাত্মক ভীতির সম্মুখীন করেছে বেশ কয়েকবার। এবার ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বজ্রকণ্ঠে জানান দিয়েছেন যে ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত। সেই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। ইরানি সেনা কমান্ডার এ সময় ইমাম খোমেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া হবে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ঘোষণা করেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস 3 নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান। ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে 2 দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয়। প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানের ওপর 2টি পাল্টা হামলা চালায়। গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। এতে ইরানের আকাশসীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে।
আবার এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন, ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না। তিনি বলেছেন, ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে বর্বর ইসরায়েলকে চোখ রাঙানি দেয়া ইসলামিক প্রজাতন্ত্র ইরান একের পর এক চমক দিয়ে যাচ্ছে। শত্রুদের পিলে চমকানো সব সামরিক সমরাস্ত্র উন্মোচন করে চলেছে খামেনির ইরান। এবার নতুন এক ড্রোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। বুধবার দেশীয়ভাবে তৈরি করা এসব অস্ত্র উন্মোচন করা হয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরিনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশীয়ভাবে তৈরি উন্নত নতুন ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির স্থলবাহিনীর গ্রেট প্রফিট ১৯ মহড়ার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয়। এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি উপস্থিত ছিলেন। ইরনা জানিয়েছে, উন্মোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও রয়েছে ফাতা 360 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ফজর 5 এবং স্বল্পপাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। নতুন ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিন সহ মোজাহের 10 এবং মোজাহের 6 কৌশলগত ড্রোন, গোলালি, ডালাহু এবং শাহু ডিস্ট্রয়ার ড্রোন সহ বিভিন্ন কামিকাজি ড্রোন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলের মাজানদারান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি অনুপ্রবেশকারী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আইআরজিসি। মাজানদারান প্রদেশের আইআরজিসি কমান্ডার সিয়াভাস মোসেলেমি বলেছেন, এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার মাধ্যমে নিরাপত্তা হুমকি দূর করা সম্ভব হয়েছে এবং সম্ভাব্য সংকট প্রতিরোধ করা গেছে। তবে তিনি নেটওয়ার্কের সংখ্যা, জড়িত ব্যক্তি বা অপারেশনের তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি। এদিকে ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত।